বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয়ে বিশেষ করে অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালক সভাপতি পদে তিনি দায়িত্ব পালন করেছেন। তালিকাটা অনেক দীর্ঘ, সে কারণে আমি উচ্চারণ করলাম না। এই মুহূর্তে বাংলাদেশের জাপানি ইনভেস্টরদের অ্যাডভাইজার এবং জাপানের রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত মিস্টার আব্দুল হক আমার ডানে। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফাহমিদা খাতুন, একদিকে ইনফ্লেশন, জনজীবন অতিষ্ঠ, অন্যদিকে আমরা দেখলাম সর্বশেষ যে ডলারের মূল্যবৃদ্ধি, টাকার অবনমন, একদিনই 60 টাকা। তারপরে আমরা দেখছি যে সরকার একটা বড় ঋণের জন্য চীনের দ্বারস্থ হয়েছে। সব মিলিয়ে অর্থনীতির গতি প্রকৃতি বা কোথায় দাঁড়িয়ে আছি আমরা আজকের দিনে? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে তো আমরা গত 2 বছর থেকে অনেকটা একই রকম আলাপ আলোচনা করছি, এবং সেই আলোচনাটা এখন মনে হয় আরও গভীর থেকে গভীরতর হচ্ছে, কারণ অর্থনীতির স্বাস্থ্যটা আসলে তো ভালো নাই। আমরা বলে এসেছি ভঙ্গুর বলবেন নাকি? হ্যাঁ, আমি সেটা অনেকটাই ভঙ্গুর বলবো, কারণ যেটা সামগ্রিকভাবে এক কথায় যেটা আমরা বলি যে অর্থনীতির ভাষায় যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা ভেঙে পড়েছে। কেন ভেঙে পড়েছে দেখেন, আগে এক সময় আমরা বিশেষ করে কোভিডের আগে তখন একটা উচ্চ প্রবৃত্তির ধারা ছিল, নিম্ন মূল্যস্ফীতি ছিল, বহির্খাতের অবস্থাটাও মোটামুটি শক্তিশালী ছিল, সব মিলিয়ে একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা ছিলাম। তারপরে যে কোভিডের পরেও কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু হয়েছিল, তারপরে ইউক্রেন যুদ্ধ আসলো। এখন সেইটার ধারাবাহিকতায় কিন্তু আমি বলছি না যে ওই কারণেই, কারণ কি যে ওইগুলো ছিল সংকট, এবং সংকটের সময় দেখা যায় যে কোন অর্থনীতির ভিত্তিটা যতখানি শক্ত, সেই অর্থনীতি ওই ধরনের সংকটকে মোকাবেলা করতে পারবে। আমাদের যে শুরু হয়েছে যে বিভিন্ন অর্থনৈতিক সূচকগুলোতে সেগুলোর যে নেতিবাচক ধারা, সেটা এখন অব্যাহত হচ্ছে এবং একটার পর আরেকটা বহিঃপ্রকাশ পাচ্ছে। যেমন আমরা গত 2 বছর থেকে দেখছি উচ্চ মূল্যস্ফীতির চাপ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সব পণ্যের মূল্যই ক্রমান্বয়ে বেড়ে চলেছে আকাশচুম্বী, লাগামহীন। এবং 2 বছর থেকে প্রায় মূল্যস্ফীতির হার 9% উপরে, গত 1 বছরের উপরে তো 9% উপরে, প্রায় 10 ছুঁই হয়েছে একটানা। তারপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের বৈদেশিক খাতের যে ভঙ্গুরতা যেটা বললাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে একটু আগে আপনি শুরুতে বলেছেন যে ডলারের বিনিময় হার, টাকার সাথে ডলারের বিনিময়, টাকার যে অবনমন, পতন ঘটছে, এটা ধারাবাহিকভাবে 1.5-2 বছরে 30% হয়েছিল, এখন আরেকটু বাড়বে। তো একবারে এটার পতনটা হচ্ছে, খুব দ্রুত পতনটা হচ্ছে। এবং তার পাশাপাশি বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ যেটা ছিল, সেটাও কিন্তু ক্রমান্বয়ে কমতির দিকে কমছে। এক সময়ে প্রায় $48 বিলিয়ন পৌঁছে গিয়েছিলাম, সেখানে যদি আমি IMF-এর হিসাবটাও নিই তারপরেও 40 বিলিয়ন, এখন সেটা 20 বিলিয়নের নিচে উপরে আশেপাশে ঘুরছে, সেটি একটি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কতগুলি আছে, এগুলো তো নতুন শুরু হয়েছে গত স্বল্পমেয়াদী কিংবা স্বল্প মধ্যমেয়াদী, কিন্তু ধারাবাহিকভাবে কিছু কাঠামোগত বিষয় ছিল। ব্যাংকিং খাতের যে দুর্বলতা, এটা তো প্রতিদিনই মনে হয় নতুন নতুন নাটক তৈরি হচ্ছে, সেটা একটা। এবং তারপরে যে এই যে উন্নয়নের যে গল্প আমরা শুনে এসেছি, সেই উন্নয়নের গল্পের সুফলটা কিভাবে হলো? সেখানে কি কর্মসংস্থান হয়েছে? না। এবং এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই 2-1 দিন আগেই যে তাদের কোয়ার্টারলি তথ্য বের করলো, সেখানেও দেখা গেল যে কর্মসংস্থানে কোনো উন্নতি হয়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি যে ইনইকুয়ালিটি, অর্থাৎ অসাম্য, সেটাও বেড়ে চলেছে। একদিকে প্রবৃদ্ধির ধারা কথা বলছি, এবং আরেকটা ভয়াবহ যেটা কিনা আমরা বলতাম যে সরকারি তথ্য অনুযায়ী আমরা জানতে পারতাম যে প্রবৃদ্ধি খুব ভালো হচ্ছে। 2022 অর্থ বছরে 7% উপরে, এবং 2023-এও 7% উপরে নির্ধারণ করা হয়েছিল, সেটা হয়েছে 5.78%। আর
2000 মানে চলতি অর্থ বছরে 2023-24 এবং 2023-24-এ এটা প্রাক্কলন করা হয়েছে 7.5%। কিন্তু আমরা এখন IMF-এর বদৌলতে কোয়ার্টারলির তথ্যটা পাচ্ছি। তো সেই তথ্যতে আমরা দেখি যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যে প্রবৃদ্ধি সেটা কিন্তু খুবই কম, 4.8%, 8.4%। এবং যে লক্ষ্যমাত্রা 7.5% করতে হলে কিন্তু প্রায় 10% উপরে আগামী কয়েক মাসে করতে হবে, যেটা কিনা একেবারেই অসাধ্য। অর্থাৎ কিনা এখানে প্রবৃত্তির উপরও চাপ পড়ছে। তো সূচকে আমি কিন্তু আর কোনো ধরনের ভালো কিছু দেখা যাচ্ছে না। অর্থনীতির যে জায়গাগুলিতে দুর্বল হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোতে পরিষ্কার এখন হয়েছে। তো এই প্রেক্ষিতে আসলে এটার প্রভাবটা কি পড়বে, এই প্রভাবটা তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কি যে বিনিয়োগের কথা, ভালো সময় কিন্তু বিনিয়োগ হতো না এবং আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগ সেটা জিডিপির 23-24% মধ্যে আটকে রয়েছে বহু বছর থেকে। কিছুদিন যে বিনিয়োগটা বেড়েছিল সেটা কিন্তু সরকারি বিনিয়োগটা, সেইটাও কিন্তু এখন হচ্ছে না, কারণ সরকারের হাতে টাকা নাই এখন। তো আর বৈদেশিক বিনিয়োগের কথা তো বললামই না, সেটা তো 1%-এর নিচে, 0.8% মতো, এরকম 1%-এর কাছাকাছি জিডিপির। তো বিনিয়োগ যদি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে না হয় তাহলে সেটা আপনার প্রবৃদ্ধিকে, কর্মসংস্থানের উপরে প্রভাব পড়তে বাধ্য, প্রবৃত্তির উপর প্রভাব পড়তে বাধ্য, এবং সেটারই এখন প্রতিফলন দেখা যাচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে যে সরকারের হাতে টাকার কথা বলছিলাম, যে সরকারের যে রাজস্ব স্পেসটা থাকে, জায়গাটা, সেই জায়গাটা ক্রমান্বয়ে কিন্তু সংকুচিত হয়ে এসেছে। একটা কারণ যে আমাদের যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন, ট্যাক্স জিডিপি রেশিও এত কম, ট্যাক্স জিডিপি রেশিও গত বছর 7.6 কিংবা 7% মতো হয়েছে। তো এবং রেভিনিউ যদি রাজস্ব জিডিপি একটু বেশি, 8.1 কিংবা 8.2 এইরকম হয়েছে এই শতাংশ। তো এটা দিয়ে আমাদের যে বিশাল একটা চাহিদা রয়েছে উন্নয়ন করার জন্য, এবং শুধু উন্নয়ন না, অবকাঠামো উন্নয়ন না, সরকারের প্রশাসনিক খরচ, জনগণের যে সোশ্যাল সেফটি নেট অর্থাৎ সামাজিক নিরাপত্তা, সেইগুলো মেটানো সম্ভব হচ্ছে না। এবং তার ফলে এখন কি দেখা যাচ্ছে যে সরকার প্রচুর পরিমাণে ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। তো ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছেন, ব্যাংকারদের সাথে যদি আপনি কথা বলেন তারা বলবে যে না, এখন তো আমাদের আসলে ব্যক্তি খাতের চাহিদা নাই, খুব একটা অসুবিধা হচ্ছে না, যে আমরা যেটাকে বলি যে ক্রাউডিং আউট, হ্যাঁ, অর্থাৎ সরকার টাকা নিলে ব্যক্তি খাত টাকা পাবে না, তারা সরে যাবে, সেটা হচ্ছে না। তো বিনিয়োগকারী নাই, এখন সাময়িকভাবে নাই, কিন্তু যদি অর্থনীতি ঘুরে দাঁড়ায় তখন। কিন্তু যে সমস্যাটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ঋণ যে সরকার নিচ্ছে, অভ্যন্তরীণ ঋণ নিলেও সেটা তো আপনার সুদ আসলে ফেরত দিতে হবে, ঋণের বোঝাটা তো বাড়ছে। আমরা সবসময় বলি যে সাধারণভাবে যে বৈদেশিক ঋণের বোঝাই বুঝি বাড়ছে, আসলে তো অভ্যন্তরীণ দুটো মিলেই। তো এই অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের যে দেনা পরিশোধ করার, এটার বোঝাটা তো বেড়ে চলেছে সরকারের, সেটা কিভাবে তারা করবে? ইতিমধ্যেই যে বৈদেশিক ঋণের যে বোঝা, এইটা তো ক্রমান্বয়ে বাড়ছে, এটাও একটা অর্থনীতির উপরে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি হয়েছে। অনেক ঋণ এখন দিতে হচ্ছে, অনেক ঋণ, সেইগুলো কিভাবে আবার দিচ্ছে, আরেক জায়গা থেকে ঋণ করে দেওয়া হচ্ছে। একটা ঋণ যখন কোনো দেশ থেকে নেয় তখন তো ঋণটা চুক্তি হওয়ার পর থেকে ঋণের সুদ দেওয়া শুরু হয়ে যায়, তারপরে আস্তে আস্তে আসে, ব্যাংকের মতোই আসলে। তো সেই রকম অবস্থার মধ্যে আমাদের সেই সক্ষমতাটা তো এখন নাই। তো অর্থাৎ যে সামগ্রিকভাবে সরকারের যে অর্থ যোগানের সমস্যাটা খুব প্রচণ্ডভাবে অনুভূত হচ্ছে। আবার অন্যদিকে যে দেখেন, এই বিনিয়োগ করার আর কি সরকারি যে খরচগুলো হচ্ছে, সেই সরকারি খরচ, টাকা যদি না থাকে কোথায় করবে খরচ? তো হ্যাঁ, প্রকল্প এখন যাচাই বাছাইয়ের সময় এসেছে, প্রকল্পের প্রাধিকার করার সময় এসেছে, কিন্তু কিছু কিছু তো আপনাকে করতেই হবে। এখন সামনে বাজেট আসছে, তো সেখানে তো একটা বিরাট খরচ আপনাকে করতে হবে, যে সামাজিক নিরাপত্তা। এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে আয়ের ক্ষরণ হয়েছে, ইনকাম ইরোশন হয়েছে, সেই মানুষকে আমি কিভাবে সুরক্ষা দিব? এবং সেটা শুধুমাত্র দরিদ্র না, দরিদ্রর উপরে, দারিদ্র্য সীমার উপরে, সামান্য উপরে যারা আছে, নিম্ন আয়ের জনগণ, এমনকি মধ্যবিত্তরাও এখন কিন্তু একটা ভালনারেবল, অর্থাৎ
বিপন্ন অবস্থায় রয়েছে, ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাদের জন্য সুরক্ষা দিতে হবে। কারণ একদিকে তো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, আবার অন্যের দিকে দেখেন বিভিন্ন ইউটিলিটি বিল, বিদ্যুতের মূল্য, জ্বালানির মূল্য বেড়েই চলেছে এবং আরও বাড়বে। এবং ইতিমধ্যেই তো যেহেতু সরকার IMF-এর কর্মসূচির মধ্যে রয়েছে, তো সেটার একটা অংশ হিসাবে কিন্তু ভর্তুকি তুলে দেওয়ার কথা আছে, সেটা করছে। এবং জ্বালানির মূল্য এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে, এটাই শুরু হয়েছে। তার মানে হচ্ছে যে বাজারে, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে, সেটা ভালো কথা, সেটা একটা সুফল পাবো যে যখন কমে হয়তো সেটা আমরা এটা দেখার সুযোগ পাবো। কিন্তু অন্যদিকে আবার যে কিছুদিন পরপর কিন্তু বিদ্যুতের দাম বাড়ছে, সেইটার জন্য কি বলেছে যে IMF একদিকে বলছে যে হ্যাঁ ভর্তুকি তুলে দিতে হবে, কিন্তু আবার সামাজিক নিরাপত্তা খাতে কিন্তু বাড়াতে হবে বরাদ্দ। সেখানে কোথা থেকে আসবে যদি অর্থ না থাকে? তো এই সামগ্রিকভাবে মিলিয়ে একটা প্রচণ্ড চাপ, যেটা কিনা সাম্প্রতিককালে আমার মনে হয় যে এই বাংলাদেশের অর্থনৈতিক পরিচালনার পথে ইতিহাসে হয়নি। আমরা কিন্তু যে যখন ইস্ট এশিয়াতে অর্থনৈতিক সংকট হয়েছে সেখানে আমাদেরকে ছুঁতে পারেনি। আমাদের 2008-09 সময়ে কিন্তু গ্লোবাল ইকোনমিক মেলডাউন হয়েছে, আমরা সেগুলোর থেকে পরিত্রাণ পেয়েছি। কিন্তু এখন আর কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়ার খুব একটা উপায় দেখা যাচ্ছে না সহসা। জি, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হক, আপনি শুনছিলেন, আমি তো অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলাম, কিন্তু একেবারে সরাসরি ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনি যেহেতু সম্পর্কিত, নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন পর্যায়ে, আপনার কাছ থেকে শুনতে চাই চিত্রটা আসলে কি, বা উনি যেটা বলছেন যে ভঙ্গুর অর্থনীতি বা অর্থনীতিটা ভেঙে পড়ছে, সেটা কি রাজনীতিহীনতার সঙ্গে কোনো সম্পর্ক আছে? আপনাকে অনেক ধন্যবাদ জুলু ভাই আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য, এবং অনেক দিন থেকে ডেকেছেন, অনেকবার, হয়তো শতাধিকবার হতে পারে। সেজন্য দেশে বিদেশে সারা পৃথিবীতে যেখানে যাই দুটো কথা বলে অনেকের কাছে পরিচিত হতে পেরেছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতা, সম্মানিত সুধী দর্শকদেরকে সালাম এবং শুভকামনা জানাই। অ্যাকচুয়ালি আপনি তো প্রতিদিন আলোচনা করছেন, আজকে ডক্টর ফাহমিদা উনি প্রাতিষ্ঠানিকভাবে অর্থনীতির চিত্রটা তুলে ধরেছেন। এখানে বলার কিছুই নাই, মানে দ্বিমত করার কোনো স্কোপ তো নাই। আমরা যারা ব্যবসা করি তারা দেখতে পাচ্ছি যে আমরা ব্যবসার পরিবেশটা ক্রমশ যেন আমাদের জন্য কঠিন হয়ে আসছে। যেটা প্রত্যাশা ছিল যে ব্যবসা বান্ধব পরিবেশকে আরও বাড়ানো হবে এবং এর জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করা হবে। সংস্কার চলতেই থাকবে, পরিবর্তন চলতেই থাকবে, যাতে আমরা ক্রমশ সুশাসনের জায়গায় আরও ব্যাপকভাবে যেতে পারি। সো দ্যাট একটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানের পরিবেশ তৈরি করা, যেটা তিনি বলেছেন সামষ্টিক অর্থনীতির বিনিয়োগকারীরা কিন্তু এখন খুব ওয়ারিড অ্যাবাউট আমাদের যাকে বলে ম্যাক্রো ইকোনমিক কিংবা সামষ্টিক অর্থনীতির জায়গাটাতে প্রধানত তারা নজর দিচ্ছে যে এটা না হলে তো অ্যাকচুয়ালি বিনিয়োগ করে তারা নিরাপদ বোধ করবে না। আপনি তো জাপানিজ ইনভেস্টরদের সঙ্গে, আমি সেজন্য বলছি, তাদের কথাটাই বলছি। তারা কিন্তু যেটা অফিশিয়ালি তারা বলে না, জাপানিরা কনজারভেটিভ, সরকারের কোনো সমালোচনা তারা করতে চায় না, পছন্দ করে না, কিন্তু তারা আশা করে বাংলাদেশকে তারা কিন্তু খুব প্রায়োরিটির মধ্যে রেখেছে। আমি এই প্রসঙ্গে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো যুগান্তকারী কাজ কিন্তু করেছেন। যেমন আমাদের অবকাঠামোতে যে জাপানিজ ইনভেস্টমেন্টগুলো, যেমন মেট্রো রেল থেকে আরম্ভ করে, যেটা কিন্তু আমাদের, আমি বলবো, বৈপ্লবিক পরিবর্তন এনেছে পরিবহনে। তারপরে পাওয়ার, মাতারবাড়িতে যে ডিপসি পোর্ট এবং পাওয়ার, তারপরে মানে ট্রান্সপোর্টেশনের যে এই বিনিয়োগগুলো কিন্তু, কিংবা এখানে যে সহায়তা জাপান করেছে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু বড় একটা অর্জন। আমি মনে করব যে এটা দিয়ে কিন্তু তিনি একটা আমাদের ভৌত অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, যেটা খুব সহজভাবে হওয়ার কথা ছিল না, কিংবা খুব কঠিন ছিল। তিনি নিরাপত্তা পরিষদকে, জাপানকে সমর্থন করেছিলেন একেবারে কোনো শর্তবিহীন। তার বিনিময়ে কিন্তু জাপান এই সহায়তাগুলোকে অপশান দিয়েছে এবং আমরা সফলভাবে সেগুলো করতে পেরেছেন। এবং আমরা ঢাকায় অন্ততপক্ষে ইতিহাসের প্রথম মেট্রো রেল দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু আমাদের অন্য বাসস্থানের পরে কিন্তু একটা অত্যন্ত মৌলিক পরিবর্তন, মৌলিক প্রয়োজন, যেটা আমাদের জীবনকে, আমাদের নিরাপত্তাকে বাড়াবে। আমি মনে করি যে আরও অনেক হওয়া দরকার, যেটা আমার নিজের অর্থে, নিজেদের টেকনোলজিতে আমরা করার চেষ্টা করা উচিত। কিন্তু পাশাপাশি
যদি আমরা দেখি যে তার এই যে বিশাল অর্জন সেটাকে ম্লান করে দিচ্ছে কিন্তু গভর্নেন্স, সুশাসনের জায়গাটায়, যেখানে কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে শাসনের ক্ষেত্রে যে বড় রকমের পরিবর্তন আসা উচিত ছিল, বিশেষ করে দুর্নীতি দমন কিংবা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা, এবং কতগুলো সংস্কার ব্যাপকভাবে প্রয়োজন ছিল পরিবর্তনগুলো, সেই সংস্কারগুলো হচ্ছে না। এবং আমাদেরকে এগিয়ে যেতে হলে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী যারা আজও, আমি মনে করি ডক্টর ফাহমিদা হয়তো বিশ্লেষণ করবেন, তিনি যেহেতু অর্থনীতিবিদ, আমি এত কিছুর পরে কিন্তু ইকোনমিক কলাপস করার কথা ছিল, কিন্তু সেভাবে কলাপস করে না, ঠিকই আছে, ভঙ্গুরতা তিনি বলেছেন, কিন্তু হয়তো কেন বড় রকমের কলাপস কিংবা শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যায়নি সেটার কারণ কিন্তু আমাদের প্রায় 1.5 কোটির মতো বিদেশে যারা জীবন যৌবন দিয়ে কাজ করে তার মায়ের কাছে, স্ত্রীর কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে অর্থ পাঠাচ্ছেন, যেখানে কিন্তু সরকারের হস্তক্ষেপটা নাই, সেজন্য কিন্তু অর্থনীতিতে রক্তের প্রবাহটা চালু আছে। বাট এটাকে আপনি যেটাকে উদাহরণ হিসেবে টানলেন, সেটা ধরে সেই শক্তি বলে কি এটা বলা যায় যে আমাদের অর্থনীতি কলাপস করবে না? আমি মনে করি যে এখন হয়তো বলা যায় যে অনেক বিপজ্জনক অবস্থাটা কিন্তু অনেকটা উতরে আসছে আমি মনে করি। কিন্তু এখন যদি নতুন অর্থমন্ত্রী এবং তারা যদি বাস্তবতাকে, যেমন ডলারের দাম বাড়ানো হলো, এতে কিন্তু আবার জিনিসের দাম বাড়বে, কিন্তু এটার লক্ষ্য হয়তো সরকারের যে একটা রেটের দিকে যাওয়া যায় কিনা, সে যেটা IMF চাপ দিচ্ছে সবাই বলছে সেদিকে হতে পারে। তাহলে এক লাফে কিন্তু 60 টাকা বাড়লো, তার প্রভাব কিন্তু বাজারে পড়বে, জিনিসের দাম বাড়বে। কিন্তু পাশাপাশি যেই বড় রকমের, আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমাদের খুব একজন বিখ্যাত খুব রিপুটেড রাজনীতিবিদ শেখ শহীদ সাহেব কিন্তু বলে গেছিলেন যে টোটকা ঝাড় ফুঁক দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, আমাদের কিন্তু বড় রকমের সংস্কারে যাওয়া দরকার ছিল, এবং বড় রকমের পরিবর্তন ছাড়া বস্তুতপক্ষে আমরা আগানোটা কঠিন হবে। সে পরিবর্তনটা কি? সরকারের কাঠামো থেকে শুরু করে ওভারল্যাপিং মিনিস্ট্রিজ, বলা হচ্ছে সেদিন ICAB-র মিটিংয়ে চার্টার্ড অ্যাকাউন্টের ওখানে একজন অর্থনীতি বলছিলেন যে এতগুলো মিনিস্ট্রি কে দরকার, আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। তাহলে আমরা যদি কোনো মডেলকে ফলো করি, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানকে ফলো করার চেষ্টা করেছিলেন, তিনি ভীষণভাবে পছন্দ করেছিলেন, যদিও তিনি অল্প জীবদ্দশায় সেটা পারেননি, এবং কিছুটা বলতে উনি ডানপন্থী লোক আজীবন, কিন্তু ওনাকে একটা গ্রুপ হয়তো কিউবার দিকে নিয়ে গেছে, এইসব জায়গায় গিয়ে আমরা কিন্তু এক ধরনের ওনাকেও হারিয়েছি, অপরচুনিটিও হারিয়েছি। তো এখন কিন্তু বাজার অর্থনীতিকে ধারণ করেছে আওয়ামী লীগ, কিন্তু বাজার অর্থনীতিকে ট্রু স্পিরিটকে আমরা নিতে পেরেছি, তাহলে কিন্তু আমাদেরকে উচিত ছিল অনেক সংস্কার করা, অনেক পরিবর্তন আনা, সরকারের আকারকে ছোট করে আনা, অনেক এফিসিয়েন্সি বাড়ানো, তারপরে হলো মিনিস্ট্রিগুলো কমিয়ে আনা। আজকে আমি একটা অনুষ্ঠানে গেছি যেখানে খাদ্যমন্ত্রী ছিলেন, খাদ্য সচিব, তিনি বলছিলেন যে আমাদের কাজ করতে অসুবিধা হয়, অনেকগুলো এজেন্সি, অনেকগুলো মিনিস্ট্রি একই কাজ করছি, খাদ্য যেমন ফুড সেফটি অথরিটি করা হয়েছে, তারা ভালো কাজ করছে, তারা আজকে কতগুলো মোবাইল ল্যাবরেটরি দিয়ে কিন্তু সারা দেশে 7টা এনেছে মাত্র, 7 ডিভিশনে তারা কিন্তু খাদ্য পরীক্ষা করবে মোবাইল ল্যাবরেটরিতে, ভালো উদ্যোগ। কিন্তু উনি বলছিলেন যে আমরা কিন্তু একটা আমব্রেলার নিচে আসতে পারলে, পক্ষান্তরে তিনি বলছেন অনেক মিনিস্ট্রি যার সমন্বয় করা একটা বড় রকমের চ্যালেঞ্জ, ফলে আমাদের প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু সত্যের অর্থে এক ধরনের সহায়ক নাকি বাধা ইটসেলফ, এটা বড় একটা প্রশ্ন, যেটা আমি মনে করি আমাদের অত্যন্ত লার্নেড প্রশাসকেরা যারা গভর্নমেন্টে ছিল, অনেক সৎ, নিবেদিত প্রাণ, অনেক হাই ইন্টিগ্রিটির অফিসিয়াল আমি দেখেছি জীবনে, তারা আছেন, সিভিলে আছেন, মিলিটারিতে আছেন, পুলিশে, সর্বত্রই তারা ছিলেন, আছেন। পাশাপাশি এই চিন্তাটা বলা হচ্ছে, এবং এই জায়গাটা কিন্তু বড় রকমের একটা ব্যাপার আছে যেটা সিরিয়াসলি আসতে হবে, এবং ছোটোখাটো করে কিন্তু বড় রকমের অর্জন করা, যেমন আপনি অনেক বিনিয়োগ দরকার কিন্তু আমাদের, এত বিশাল জনগোষ্ঠীকে কর্মসংস্থান দেওয়া, শিল্পায়ন করা, শিল্পায়নের জন্য পরিবেশকে ইমপ্রুভ করা, সহায়ক সার্ভিসগুলো যারা দেবে সেখানে প্রচণ্ড রকমের কারাপশন। আমি মনে করি 1 নম্বর শত্রু হচ্ছে দুর্নীতি, বাংলাদেশের জনগণের, সরকারের, এই রাষ্ট্রের, এবং তারপরে হচ্ছে ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট কিংবা গভর্নেন্স। সে জায়গায় কিন্তু আমরা যদি আরও কঠোর হতে পারতাম, আমরা অনেক ক্ষেত্রে নিষ্ঠুরতা দেখেছি কিন্তু কঠোরতা দেখি নাই, কঠোর শাসনটা দরকার। সিঙ্গাপুরে আপনি সিগারেট রাস্তায় ফেললে কিন্তু আপনাকে $500 ফাইন করে, তো আবার যদি আপনি
আপনার ট্রাফিক ল ভঙ্গ করেন সাথে সাথে কিন্তু আপনাকে পানিশমেন্ট দেওয়া হয়। আপনি যদি এখন ওভার স্টে করেন আপনাকে ব্যত্রদণ্ড দেওয়া হবে, যে ব্যত্রাঘাতে আপনার পশ্চাৎ দেশ থেকে অন্ততপক্ষে 1 ইঞ্চি মাংস উঠে আসবে। এই যে দণ্ড, আমরা কি দণ্ড দিচ্ছি? আমরা দণ্ডিত করছি, মণ্ডিত করছি। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যাদের দণ্ডিত হওয়া তারা কিন্তু মণ্ডিত হয়ে আছেন। সেই জন্য ব্যাংকিং সেক্টরের অবস্থা যেটা উনি বলেছেন, আমি মনে করি ব্যাংকিং সেক্টর ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দি গভর্নমেন্ট, যেটা নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা তাদের ভাষায় বলবেন। কিন্তু আমরা বলছি যে এতগুলো ব্যাংকের কি কোনো দরকার ছিল? এখন আপনি জোর করে মার্জার করার চেষ্টা করছেন, সেটারও কি ফল? ফরাসুদ্দিন সাহেব বলছেন যে এইভাবে তো আপনি দিলেন কেন এতগুলো, কি চিন্তা করে দিয়েছেন? এইসব প্রশ্ন তো করা যায়। আবার এখন মার্জ করতে যাচ্ছেন, তাহলে এই যে লোপাট হয়ে গেছে তার দায় দিয়ে দিচ্ছেন জনগণের উপরে। সাধারণ ছোট মাঝারি ব্যবসায়ী সারা দেশে যে ছড়িয়ে আছে তারা কিন্তু সেভাবে সাপোর্ট পাচ্ছে না। বড় বড় কয়েকটা হাউস কিন্তু সব বেনিফিট নিয়ে নিচ্ছে, যেটা একটা মুক্তিযুদ্ধ করা কান্ট্রিতে কোনো মতে প্রত্যাশিত ছিল না। কথা ছিল, অঙ্গীকার ছিল স্বাধীনতার, যে ইকুয়াল দৃষ্টি সম্পদের বন্টন হবে, আয়ের বন্টন হবে। আমাদের শ্রমিকেরা, নিম্ন আয়ের মানুষেরা কিন্তু মানবতার জীবনযাপন করে। এই 10,000 12,000 টাকা বেতন দিয়ে কিন্তু কি খায়, কি পরে, কোথায় থাকে চিন্তা করছেন আপনি? না, বিবিএস এর তথ্য অনুযায়ী তো লক্ষ লক্ষ মানুষ এখন এক বেলা খেলে পরের বেলা খাবারের হিসাবে, সরকারি হিসাবে ব্যাপারগুলো সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু বিনিয়োগ, পরিবেশ ইমপ্রুভমেন্ট ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। সরকার তার ব্যয় বাড়াচ্ছেন। প্রকল্প, যেটা ডক্টর ফাহমিদা বলেছেন, প্রকল্পের ব্যাপারে অনেক সাবধানী হওয়া উচিত ছিল। যে প্রকল্পগুলো আমাদের ব্যবসা কিংবা ইনভেস্টমেন্টকে সহায়তা করবে, শুধু সেই সব জায়গায় আপনি প্রায়োরিটি দিয়ে করবেন। এবং বিউটো বেশি যাওয়া উচিত, যাতে সরকারের বিনিয়োগ করতে না হয়। তাহলে কিন্তু গ্লোবালি ইনভেস্টেবল প্রজেক্ট হলে তো আমরা ইনভেস্টমেন্ট বাইরে থেকে আনতে পারি। আমরা কেন নিজের টাকা দিয়ে, সরকার যেটা পারে না, সরকারের জন্য এগুলো হয় কি অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে প্রজেক্টগুলো, তার মূল্য কিন্তু আমাকে দিতে হচ্ছে ইনফ্লেশন। সাধারণ মানুষ কিন্তু আপনার আল্লাহর দিকে তাকাচ্ছে, মসজিদ দিকে মোনাজাত করে প্রত্যাশা করছে এতে মুক্তি পাওয়ার, কিন্তু মুক্তি তো সেখানে না। মুক্তি তো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, ডক্টর ফাহমিদা শাসনে, মুক্তি তো হচ্ছে আমাদের প্রশাসনে, মুক্তি তো সংস্কারের জায়গা। অনেকগুলো প্রসঙ্গ উনি তুললেন এবং ব্যাংকিং সেক্টর সহ নানা জায়গায় আপনি শুনবেন। কিন্তু একটা বিষয় যে বারবার বিপদের মধ্যে পড়ছে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে পারছে, বা বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এই আশঙ্কাটা। সো উনি যেমনটা মনে করছেন যে উনি মনে করেন যে কলাপস করবার জায়গায় নেই, খানিকটা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। আপনার কাছে কিন্তু অনেকে আবার সেটা মনে করেন না। তো আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে, এবং সামনের দিনগুলো যে চিত্রটা আপনি বললেন, সেখান থেকে উত্তরণের কোনো প্রয়াস আপনি দেখতে পান কি না? যেমন এই যে ব্যাংকিং সেক্টর একটা, এই যে একটার সঙ্গে একটা মার্চ করে দেওয়ার, অনেকে মনে করেন এটা একটা ভুল সিদ্ধান্ত। আবার কেউ কেউ মনে করেন যে ভালো ব্যাংক যেটাকে বলা হচ্ছে সেটা আসলে কতটা ভালো সেটাও একটা বিবেচনার দাবি রাখে। কেননা অনেকেই হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের চিত্রটা দেখান, বাস্তবে যেটা ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে আসলে চিত্রটা। বিভিন্ন সংকটের সময়ে তো বলা হয়ে থাকে যে হ্যাঁ আমরা ঘুরে দাঁড়াবো, আমাদের রেজিলিয়েন্স আছে ইত্যাদি। সেটা আমি তো এর আগেও বললাম যে আগের রেজিলিয়েন্স আর এখনকার রেজিলিয়েন্স এক হবে না। একটা ইলাস্টিককে আপনি কতটুকু পর্যন্ত টানতে পারেন, টেনে টেনে আমরা কিন্তু এক শেষ মুহূর্তে এসেছি। এবং ব্যাংকিং খাতে এই বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থমন্ত্রীরা এসে বলেছেন যে এই যে আগামী বছর কিংবা 2 বছরের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, এই হচ্ছে। কিন্তু এটা কি হচ্ছে, বছর থেকে প্রতি মাসেই প্রতিদিনই নতুন নতুন একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেটা কিনা ব্যাংকিং খাতকে আরও দুর্বল করে দিচ্ছে। আপনি ব্যাংকিং খাতের কথা যেহেতু বললেন, সবাই জানি আমরা যে এখানে যে সমস্যাটা, যে মূল সূচক, সাধারণভাবে যে সূচকগুলি থাকে, ব্যাংকের যে তারল্য, ব্যাংকের আয়, ব্যাংকের মুনাফা, ব্যাংকের খরচ, ব্যাংকের ব্যবস্থাপনা ইত্যাদি তো আছে। ইত্যাদির ক্ষেত্রেও এই যে প্রায় 100টির মতো ব্যাংক আছে, সবার কিন্তু স্বাস্থ্য এক না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার খেলাপি ঋণের পরিমাণ, তো নন পারফর্মিং লোন, এটা তো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এবং IMF তাদের একটা শর্ত রয়েছে সেখানে, যে একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে। এবং তারপরেও যে খেলাপি ঋণের যে হিসাবটা দেওয়া হচ্ছে, সেটাও আবার কিন্তু বিভিন্নভাবে উইন্ডো ড্রেসিং করে, অর্থাৎ যে ক্লাসিফাইড লোন হওয়ার সংজ্ঞাটাই বদলে দেওয়া হয় বিভিন্ন সময়ে। তো এখন তো আবার হচ্ছে কি,
যে রাতের আধারেই অনেক কিছু হয়ে যায়, ব্যাংক ক্যাপচার হয়ে যাচ্ছে। এবং কেন হচ্ছে এটার তো আসলে সেটাই যেতে হবে। উনি একটা কথা বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি, প্রাতিষ্ঠানিক সংস্কার হয়নি, এবং সেটা যে হয়নি ব্যাংকিং খাতে সেটার একটা জলজ্যান্ত প্রমাণ। এবং সেখানে স্বেচ্ছাচারিতার একটা মানে নমুনা যদি বলা হয় এখানে তাকালেই দেখা যাবে। এবং এখানে যে রেগুলেটরি বডি বলে একটা কথা আছে, যে যারা কিনা নিয়ন্ত্রণ করবে, তাদের এখানে নিয়ন্ত্রণ করার কিন্তু এক ফোঁটা কোনো ক্ষমতাই নাই। বাইরে থেকে, সম্পূর্ণভাবে বাইরে থেকে এসেই সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং কারা করছে? যাদের কিনা রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে, খুব প্রভাবশালী, তারাই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করছে। এবং এর আগেও কি বলা হয়েছিল, আগের অর্থমন্ত্রী একবার বলেছিলেন যে এই যে খেলাপি ঋণগুলো হচ্ছে এগুলাকে আমরা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে এসে ঠিক করে ফেলবো। একটা উদ্ভট কথা, সেটার কোনো অ্যাসেসমেন্ট নাই এবং কে করবে কীভাবে সেটার কোনো মেকানিজম নাই বললো। এটা কিন্তু তারপরে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ইনক্লুডিং বিশ্বব্যাংক এটাকে বলেছে যে এটা কোনো বাস্তবসম্মত বিষয় না। তারপরে এখন কি হলো যে বলা হলো যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হলো যে ব্যাংক, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলি নিবে। পৃথিবীতে একীভূতকরণ হয়, মার্জার হয়, একুইজিশন হয়, নিয়ে যায়, কিন্তু সেটা এভাবে হয় না। প্রত্যেক দেশে, উন্নত দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়, আরও শক্তিশালী অর্থনীতিগুলোতে হয়। সেটা কি করে? তখন কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করে, তাদেরকে ডাকে যে আসো এই ব্যাংকগুলোকে তোমরা নিয়ে নাও। এটা চাপিয়ে দেওয়ার মতো না। এবং যার ফলে কি হয়েছে যে এখন ব্যাংকিং সেক্টরের উপর থেকে তো একেবারে আস্থাই চলে গেছে পুরোপুরি। যখন এই ঘোষণাটা আসলো তখন কি মানুষ মনে করলো কি এটার মধ্যে কি বুঝি একটা ফন্দি আছে? আসলেই তো পরবর্তীতে দেখা গেল যে আসলে কি, যে আপনার ওই ভালো একটা ব্যাংকের ভিতরে একটা খারাপ ব্যাংককে ঢুকিয়ে দিয়ে ওই খারাপ সংস্কৃতিটাকেই একটা চাপিয়ে দেওয়া। এবং তার ফলে এটা তো হতে পারে না। কারণ কি, আপনার প্রথম কথা হচ্ছে যে এই যে খারাপ ব্যাংকগুলো, এটার স্বাস্থ্যটা আসলে কতখানি খারাপ এটা তো আমরা জানি না। এখানে অডিট হয়েছে ঠিক মতো? অডিট কারা করলো? কোন কোম্পানিগুলো করলো? সেখানেও তো প্রশ্ন রয়ে যায়। তো এখন ওর স্বাস্থ্যটা বিবেচনা না করলাম, এখন ধরেন ক্যান্সার যদি হয় সেটার কোন পর্যায়ে আছে, প্রথম স্টেজে, দ্বিতীয় স্টেজে, তৃতীয়, চতুর্থ, সেইটা ডায়াগনোসিস করার পরেই চিকিৎসাটা দিতে হবে। আমি এখন চাপিয়ে দিলাম এবং তাকে বললাম যে তুমি এটা নিতে হবে, সেটা তো হচ্ছে যে আপনার একটা খারাপ, ভালো ব্যাংকটাকেও ক্যাপচার করার একটা প্রক্রিয়া। এবং তারপরে মনে হয় বোধোদয় হলো অনেকগুলো ব্যাংকের যে এটা তো মনে হয় যে ভালো হচ্ছে না, তা সেখানে ব্যাংকের প্রতিবাদটা অবশ্য আসলো যে কর্মচারীদের কাছ থেকে, কারণ অনেক কর্মচারী সেখান থেকে ছাঁটাই হবে, কর্মকর্তারা হবে, কারণ একটা ব্যাংকে তো দুইটা এমডি থাকবে না, সেই এমডি কোথায় যাবে, কিংবা তারপর নিচের দিকে ডিএমডি, তারপর সাধারণ কর্মচারীরা। খারাপ ব্যাংকের কর্মকর্তাদেরকে তো অন্যভাবেই দেখা হবে, তাদেরই চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা কোনো অর্থপূর্ণ বিষয় না, কারণ মার্জার করে তো আপনার হচ্ছে তো 1+1 2 হবে। তো এক যদি একই রয়ে যায় কিংবা এক যদি 0 হয়ে যায় সেটা তো আমরা চাচ্ছি না। তো ওই রকম বিষয়টা কিন্তু মানে যাচাই বাছাই বিবেচনা না করে কিন্তু আসলে এই ধরনের মার্জারের কথা বলা হয়। এবং তারপরে এর আগে যে আবার কেউ কেউ বলছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেটা কিভাবে চলে? সেটা তো আপনার সরকারি যদি সেখানে অর্থ দেয় সেটা তো হবে না। বিশ্বের বিভিন্ন নাম করা কোম্পানি আছে, তারা এসে তাদের এটাকে স্বাস্থ্যটা, ব্যাংকের স্বাস্থ্যটা যাচাই বাছাই করে, ডিউ ডিলিজেন্স করে তারা এটাকে রিক্যাপিটালাইজ করবে, তারা একটা প্রফিটেবল করবে। তখন তারা অন্যান্য ব্যাংকে বলবে যে এখন তারা তাদেরকে তো এক্সিট দিতে হবে। এক্সিট পলিসিটা কি হবে? যে এখন অন্য ব্যাংকগুলোকে যে লাভবান করে দিলাম, তোমরা কিনে নাও। তখন অন্য ব্যাংকগুলি কিনে নিল, কিংবা অন্য উদ্যোক্তারা নতুন একটা ব্যাংকের লাইসেন্সের দরকার নাই, তো আমাদের তো কথায় খালি ব্যাংকের লাইসেন্স আসে। তো এই রকম একটা অবস্থা। এখন আবার দেখা যাচ্ছে যে তথ্যের একটা বিষয় রয়েছে, তথ্যের মানে ঘাটতি তো সবসময় থাকে, এবং তথ্য পাওয়ার ক্ষেত্রেও একটা বাধা সৃষ্টি করা হচ্ছে। তো ওই রকম একটা পরিস্থিতিতে ওখানে কি ধরনের সুশাসন তো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এখন কি হচ্ছে সেটারও একটা কিউরিওসিটি। আর হচ্ছে কি যে ওই যে বললাম যে যারা শক্তিশালী তাদের কিন্তু তারাই কিন্তু এই যে গভর্নেন্সটা কেমন হবে। দেখেন, একই পরিবারের থেকে প্রথমে ছিল 2 জন সদস্য হতে পারবে, সেটাকে 4 জন করা হলো। তারপরে আবার অনেক দিন পরে কথাবার্তার পরে তারপরে সেটা কমানো হলো, 3 জন রয়ে গেল। আবার তাদের মেয়াদটা, পরিচালকদের মেয়াদটা কি হবে সেটা
6 বছর থেকে সেটাকে 9 বছর করা হলো, তারপরে আবার এখন তো একেবারে 12 বছর পর্যন্ত যেতে পারবে। কিন্তু আপনি দেখেন উন্নত দেশগুলোতে, এবং অনেক দেশেই আছে যে আমি আর কোনো দেশের নাম বললাম না, কিন্তু অনেক দেশেই খুঁজে আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে যে অনেক দেশে আছে যে মালিক পক্ষ যারা উদ্যোক্তা তারা ব্যাংকের পরিচালক হতে পারবে, কিন্তু ব্যাংকের চেয়ারম্যান হতে পারবে না। সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট হবে, পরিচালক হবে। তো সেইখানে একটা, তো ওই সমস্ত দেশেও তো থাকে যে কিছু কিছু দেশে রাজনৈতিক প্রভাবও থাকে, আমাদের প্রতিবেশী দেশেও আছে, কিন্তু একটা জায়গায় আপনাকে কিন্তু ফায়ারওয়াল মেনটেন করতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর থাকে, রেগুলেটর থাকে, তার কিন্তু সামগ্রিক দায়িত্ব, তার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, শক্তিশালী অবস্থান নেওয়া, এইটা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং ব্যাংকিং খাতটা এমন একটা, আপনি তো ডিপোজিটারদের টাকা নিয়ে, আমানতকারীদের টাকা নিয়ে এটা খেলাটা করছেন। তো সেই আমানতকারীদেরকে একটা ধরে নিয়েছে যারা উদ্যোক্তা পরিচালক ব্যাংকের, তারা তো মনে করছে যে আসলে আমাকে উদ্ধার করার জন্য তো সরকার রয়েছে, সেখান থেকে যে আমানতকারীদের টাকা যেখানে যাক, গোল্লায় যাক ইত্যাদি। তো এই যে এটা কেন হলো? কারণ তারা জানে তারা পার পেয়ে যাবে। এই পার পেয়ে যাওয়ার সংস্কৃতিটা কেন তৈরি হলো? ব্যাংকিং খাত একটা খাত, সেটা আপনি যদি তাকান পুঁজিবাজারে, সেটা আপনি যদি তাকান যে রাজস্ব আহরণের ক্ষেত্রে, সেখানেও কি সুশাসন আছে, সেখানেও কি প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে? তা না। তো এই যে আমরা যদি অর্থনীতির সংকটটা দেখি, তাহলে দুই ধরনের সংকট। একটা তো হচ্ছে যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, আরেকটা হচ্ছে যে স্ট্রাকচারাল, কাঠামোগত সমস্যা। এইগুলো কিন্তু বছরের পর বছর রয়েছে। আপনি যদি ওই মূল জায়গাটায় না হাত দিতে পারেন, তাহলে অর্থাৎ কাঠামোগত সংস্কার যদি না করতে পারেন, প্রতিষ্ঠানকে শক্তিশালী না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা, এই ধরনের সমস্যাগুলি আসবে। এবং যখন ওই অর্থনৈতিক, বিশ্ব অর্থনীতি টালমাটাল হবে, সেটার ধাক্কা আমাদের আসবে, আমরা কিন্তু সেই ধাক্কাটাকে সামাল দিতে পারবো না অনেক ক্ষেত্রে। এখন যেমন হচ্ছে, কোথায় আছে আমরা জানি না, আমরা বলছি যে খুব ভালো, কোথায়, আমরা তো কোলাপস করেনি, কিন্তু আপনার কোলাপস করার দেখার কি বাকি আছে? আপনার এই পরিসংখ্যান ব্যুরো, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর, তার কিছুদিন আগে তথ্য বের হলো যে আমাদের যে দারিদ্র্যসীমার নিচে লোক আছে, সেটা সংখ্যা 18.6%। আবার সেইখানে তারাই বলছে, সরকারি তথ্য, বিভিন্ন আপনার যে থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা প্রতিষ্ঠান, তারা তো আলাদাভাবে জরিপ করে। এই বিবিএস থেকেই যে বলা হচ্ছে যে 22% লোক কিন্তু আপনার খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। আবার বিশ্বব্যাংকের একটা হিসাবে দেখা কিছুদিন আগে, সেটাও বলছে যে 5 লাখ লোক নতুন করে দরিদ্র হচ্ছে, এবং 70% লোক কিন্তু পুষ্টির যে নিরাপত্তাহীনতাটা, এটার মধ্যে রয়েছে। দরিদ্র মানুষ যে কীভাবে আছে, আপনি তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে আপনি দেখতে পাবেন না যে তারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে না, কিন্তু তাদের আপনার খাবার প্লেটে দেখবেন, তাদের কাপড় চোপড়ে দেখবেন, তাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে দেখবেন কিভাবে তার কাটছাঁটটা হয়েছে। এবং এই যে অনেকেই যে গ্রামে চলে গিয়েছিল কোভিডের ধাক্কার কারণে, এবং তারপরে অনেকে তো আর ফেরত আসতে পারেনি, তো তাদের তো জীবনযাত্রার একটা অবনমন হয়েছে, সেটা তো আমি দেখছি না, এবং এটা আপনার পরিসংখ্যানেও হয়তো দেখা যাবে না, কারণ ওরা তো আর, যেটা বললাম যে তারা তো আর রাস্তায় আসছে না। তো এই বলছি যে আমরা রিজিলিয়েন্ট হয়ে যাচ্ছি, আসলে তো সয়ে যাচ্ছি না। এখানে বিরাট একটা ফাঁকা খোলস তৈরি হয়ে গেছে। মিস্টার আব্দুল হক, শুনছিলেন আপনি, এবং দেশটা ক্রমশ শক্তিমানের, কেবলমাত্র শক্তিমানদের দেশে পরিণত হচ্ছে। বললে কি অত্যুক্তি হবে? বললে কি অত্যুক্তি হবে যে শুধুমাত্র শক্তিমানদের দেশ এটা? ওয়েল, সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। কারণ হলো, যখন সার্বভৌমত্ব, যেটা আমাদের আদর্শিক অবস্থানটা কি, স্বাধীনতার ঘোষণা ছিল পিপলস রিপাবলিক, জনগণের রাষ্ট্র, সে জায়গায় জনগণ যখন রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে সরে গিয়েছে, ফিলসফিক্যালি এখানে কিন্তু সার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। এবং যে রাষ্ট্রশক্তি কিংবা রাজনৈতিক শক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তখন বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব হয়। আপনাকে বিভিন্ন গোষ্ঠীর সহায়তা নিতে হয়, তাদেরকে তুষ্ট করতে হয়, তারা ইমার্জ করে। আজকে দেখা গেল যে বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, আপনার মনে করেন ব্যবসায়ীদের মধ্যে কিছু গোষ্ঠী, অল্প হাতে গোনা কিছু, যে সুবিধা নিচ্ছে, সারা এন্টায়ার জনগণকে জিম্মি রেখে তারা ব্যবসা করার অধিকার পাচ্ছে অনেকটা রাষ্ট্রীয় সমর্থন নিয়ে, যেটা ভয়ঙ্কর। এইটা হওয়ার কোনো কারণ ছিল না যদি আমরা গণতান্ত্রিক জায়গাগুলোকে, আমি মনে করি এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটাই জন্য দায়ী, পলিটিক্যাল ফেলিওর এখানে কিন্তু দায়ী।
ভিশনের সমস্যা, আমরা রাষ্ট্রের যে মূল নীতি, দর্শন, আদর্শ থেকে আদর্শচ্যুতি মূল কারণ, জনগণকে দূরে সরানো, জনগণের যে একটা নির্বাচনের মাধ্যমে 70 সালে একটা প্রতিষ্ঠিত পাকিস্তানের মতো রাষ্ট্র তার বিশ্ববিখ্যাত সেনাবাহিনী পরাভূত হয় শুধু জনগণের সিদ্ধান্তের কারণে। আমাদের সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের কিছু অফিসাররা রিভল্ট করলো এই মে মাস, কিন্তু এটা তারা মার্চ মাসে রিভল্ট করে এপ্রিল মাসে তারা সরকারকে চাপ দিল, রাজনীতিকদেরকে তোমরা 10 তারিখের মধ্যে সরকার ফর্ম করো, আমরা না হলে নিজেরা সরকার ফর্ম করব। তেলিয়াপাড়ায় যে মিটিং হয়েছিল সেখানে মেজর খালেদ মোশাররফ, মেজর জিয়া, তারপরে আরও 10-11 জন মেজররা তারা জেনারেল উসমানী সাহেবকে এনে এই যে কাজটা করলেন, ঐতিহাসিক কাজ ছিল, বৈপ্লবিক কাজ ছিল রাষ্ট্রপতনের, নতুবা বিভ্রান্ত ছিল কিন্তু আমাদের অবস্থানটা। সে জায়গায় তখন এক্সাইল গভর্নমেন্ট ফর্ম করল তাজউদ্দিন সাহেব, তারপরেই বাংলাদেশ একটা দিশা পেল। 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা পৃথিবীতে একটা ইতিহাস। কারণ জনগণ, সেনাবাহিনী, মধ্যবিত্ত সবাই মিলে কিন্তু একত্রিত হতে পেরেছিলাম। আজকে সেই জায়গা থেকে সরে আসার কারণে কিন্তু মূল সমস্যা। এই যে ইমার্জ হলো, আজকে যে ব্যাংকের মালিক, সে ব্যাংকের মালিক তো দূরের কথা, অন্যের টাকা আমানত রাখা তার কাছে দূরের কথা, তার কাছে কোনো কিছু আমানত রাখার মতো সে উপযুক্ত নয়। তাকে আপনি দিয়েছেন অনেকগুলো ব্যাংক, সেরকম লোকদেরকে দিয়েছেন, তাদের প্রতিষ্ঠিত করেছেন। কেন? হয়তো সরকার মনে করেছে যে তার ক্ষমতা থাকার জন্য দরকার। সরকার অনেক সময়, আমি উদ্যোক্তা, আমাকে হেল্প করবে জাতীয় পুঁজি নির্মাণের জন্য। এটা কি জাতীয় পুঁজি নির্মাণ হলো? যারা পাচার করছে সম্পদ, তারা কি জাতীয় পুঁজি নির্মাণ করছে? ফলে আপনার হাজার হাজার লাখো লাখো যে উদ্যোক্তা বটম অব দি পিরামিডে আছে, তাদেরকে আপনি সহায়তা দেওয়ার কথা আমরা অনেকবার আলোচনা করেছি। তারা কিন্তু সেই সহায়তা সেভাবে পাচ্ছে না। যদিও ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংক, ইদানিংকালে তারা এসএমইদের জন্য, ক্ষুদ্রদের জন্য কিছু পলিসি সাপোর্ট করেছে, কিন্তু সেটা একমাত্র বাংলাদেশ ব্যাংক করলে হবে না। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত আসা উচিত যে অনেক বড়রা যারা দানবীয় আচরণ করছে তাদের কাছ থেকে রাষ্ট্রকে মুক্ত করা। এবং সেখানে মনে করেন যে আপনি যদি ভাগ করে ফেলেন, একটা প্রজাতন্ত্র যে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলো, রক্ত দিয়ে যারা স্বাধীন হলো, তাদের তো এরকম রাষ্ট্র হওয়ার কথা না। সেখানে কেন একটা গোষ্ঠী আমলা গোষ্ঠী হবে, সেখানে কেন সামরিক গোষ্ঠী হবে, সেখানে পুলিশ গোষ্ঠী হবে, বিচারক গোষ্ঠী হবে, তারপরে হলো এলিট গোষ্ঠী হবে? কেন? সে জনগণ 1 নম্বরে থাকবে। জনগণ কেন পেছনে থাকবে? জনগণ কেন অসহায় হবে? জনগণ কেন নিঃস্ব হয়ে যাবে? আর তারা মনে করেন যে এত বৈষম্য দৃশ্যমান, এটা তো হতে পারে না। অতএব এই জায়গায় কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো কাজ করছেন, অনেকগুলো কিন্তু অবকাঠামোগত জায়গায় ঐতিহাসিক বৈপ্লবিক কাজ করেছেন, যেটা সারা পৃথিবীর কাছে কিন্তু উদাহরণ দেওয়া যায়। কিন্তু এই জায়গায় আমার মনে হয় তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তিনি সুশাসন এবং এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করা, এর আগে আমরা আলোচনা করেছি অনেকবার। এবং এই যে জনগণকে, আজকে ইলেকশনে লোক যেতে চাচ্ছে না, সরকার কিন্তু নিজে বুঝতে পারছে, কারণ ইলেকশনের উপরে জনগণের কোনো আস্থা নাই। এটা ফিরিয়ে আনা কিন্তু সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এবং ওনাকেই জবাবদিহি তৈরি করতে হবে। তারপরে হচ্ছে কাঠামোগত সংস্কার, তিনি বলেছেন, যেটা আমরা কিন্তু এই আলোচনা অনেকবার করেছি, যে আমরা যদি কাউকে মডেল মনে করি তাহলে কিন্তু আপনি রাষ্ট্রের ব্যয় কমানো, দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগকে সহায়তা করা এবং ব্যাপক জনগণকে কর্মসংস্থানে আনা জন্য কাঠামোগত সংস্কার ছাড়া কিন্তু ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। যদি এটাকে বলে অ্যাক্সেলারেটেড গ্রোথ, ত্বরান্বিতভাবে যদি আপনি সত্যিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে চান, এগুলো কিন্তু জাপানিরা অনেক বলে গিয়েছে, অনেক সেমিনারে এগুলো কথা বলা হয়েছে, তাহলে কিন্তু আপনাকে এই পরিবেশগুলো আনতে হবে, বিনিয়োগকে সর্বাধিকার দিতে হবে। এটা কোনো কলোনি না যেখানে কিন্তু আপনি প্রশাসকেরা অনেক বেশি সুবিধা নেবে, বিশাল অফিস নিয়ে বসে থাকবে, বিশাল গাড়ি ব্যবহার করবে। না, আপনি তো বিনিয়োগ সহায়কের জন্য আসতে হবে, যে হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে কীভাবে বিনিয়োগে হেল্প করতে পারি। এই মানসিকতা সম্পন্ন সরকারি প্রশাসন ব্যবস্থা বাংলাদেশে অত্যন্ত জরুরি। সেজন্য জরুরিভাবেই শিল্প বাণিজ্য একটা মিনিস্ট্রিতে আসা অত্যন্ত জরুরি। আর এরকমভাবে অনেকগুলো মিনিস্ট্রি, ইকোনমিক মিনিস্ট্রি আমাদের এখানে নাই। ইকোনমিক জায়গাটায় অনেক প্রাধান্য দিয়ে একটা আমাদের কর্মী তৈরি করা, যারা বিনিয়োগে সাহায্য করবে, সবগুলো কিন্তু প্রফেশনাল লোক হবে। আপনি সরকারের যাদেরকে আপনি, যে ডিসি ছিল কুমিল্লাতে কিংবা একটা জেলায়, তিনি একটা গভর্নর, তাকে যদি এনে দেখেন বিনিয়োগের অফিসে বসান, তার পক্ষে কিন্তু ফিশ আউট অফ ওয়াটার মনে হবে। আমি একটা গভর্নর, আমার ইঙ্গিতে এখানে এত হাজার লোক, 50-60 লক্ষ লোকের আমি শাসন চালিয়ে আসছি, তার কাছে তো ভালো লাগবে না। অতএব
এটা আলাদা করে। নিয়োগের প্রারম্ভেই আপনাকে দিতে হবে যে তুমি বিনিয়োগে যাবে, ইকোনমিক এরিয়াতে যাবে, ফাইন্যান্সে যাবে, ইনভেস্টমেন্টে যাবে, এক্সপার্টাইজ গ্রো করবে, তাদেরকে আপনি স্পেশাল ট্রেনিং দেন, তারা কিন্তু পরিসংখ্যানে যাবে। এটা হতে হবে। কিন্তু এটা কোরিয়ানরা করছে জাপানকে দেখে, জাপান করছে ইংল্যান্ডকে দেখে, মালয়েশিয়ানরা জাপানকে দেখে করেছে। অতএব চীনারা কমিউনিস্ট কান্ট্রি হয়ে জাপানকে দেখে করেছে, ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি হয়ে জাপানকে দেখে সংস্কার করেছে। আপনি ভিয়েট্রেড একটা এজেন্সি, যেখানে গেলে আপনি সব পাবেন, বিনিয়োগ, ইম্পোর্ট, এক্সপোর্ট, জমি নেওয়া, বিদ্যুৎ নেওয়া, একটা এজেন্সির কাছে ভিয়েট্রেড। সে জায়গায় কিন্তু আমি মনে করি বাংলাদেশের বড় রকমের সংস্কার ছাড়া, পরিবর্তন ছাড়া আমরা আগাতে পারবো। তো ডক্টর ফাহমিদা খাতুন, সংকট যে জায়গাগুলো আপনি চিহ্নিত করলেন, আমরা যদি আশু সমাধান দেখতে চাই মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে, কিভাবে ভাগ করবেন বা কি করা বা পরিত্রাণের আসলে উপায় কি? আশু সমাধানের জন্য আসলে এখন যে অর্থনৈতিক পলিসিটা দরকার সেটা হচ্ছে দেখেন, এখন আমাদের প্রবৃদ্ধি নিম্নমুখী, এইটাকে মেনে নিতে হবে। এবং মূল জায়গাটা হচ্ছে আমি কিভাবে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনবো, মূল্যস্ফীতি কমাবো কিভাবে, যাতে কিনা সাধারণ মানুষকে একটা তার নিরাপত্তা দেওয়া যায়, তাকে সুরক্ষা দেওয়া যায়। এটাই হচ্ছে প্রধান কাজ। এবং এটা করতে হলে যে এটার মূল জায়গাটা কোথায়? কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যেটা কিনা আমরা বলছি যে কন্ট্রাকশনের, অর্থাৎ সংকোচনশীল মুদ্রানীতির মাধ্যমে। সেটা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অনেক দিন পর্যন্ত করতে করেনি। এই গত জুলাই মাস থেকে কিন্তু করেছে তারা সংকোচনশীল মুদ্রানীতি, সেটাও কিন্তু IMF-এর শর্তের অধীনে। অর্থাৎ কিনা এই যে সুদের হারের উপরে একটা ক্যাপ দেওয়া ছিল, তো এই 9% আপনার ঋণের ক্ষেত্রে এবং আমানতকারীদের জন্য 6%, এটাও রাখা হয়েছিল অনেক দিন পর্যন্ত। সেটা আবার কেন রাখা হয়েছিল? ওই যে যারা কিনা এই ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করে তাদের সুবিধার জন্যই কিন্তু। তো এখন সেটা তারা দিয়েছেন, কিন্তু দেখা গেল আসলে ওইটাও কিন্তু কাজ করছে না। এখনো পর্যন্ত সেটার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সেই মূল্যস্ফীতি তো প্রায় 10%-এর মতো। তার মানেটা হচ্ছে যে দুই জায়গায়, এইটা পুরোপুরি আবার কিন্তু ছাড় দেওয়া হয়নি, পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়নি। এখন এই যে IMF-এর টিম ঘুরে গেল, তারা কিন্তু বলেছে যে আপনার বাজারের উপর পুরোপুরি ছেড়ে দিতে হবে। এটা তারা করেছিল যে স্মার্ট পলিসি, অর্থাৎ 6 months অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলস, অর্থাৎ যে ট্রেজারি বিলের 6 মাসের একটা গড় হিসাব করে, সেটা আবার যে পুরোপুরি বাজারের উপর না। আবার ট্রেজারি বিলের যে রেটটা তারা সেটা আগে যা ছিল বেড়ে যাওয়ার ফলে আসলে কিন্তু সুদের হারটা বেড়ে যাচ্ছিল। এর ফলে অনেকেই, বিশেষ করে ব্যক্তি খাতের, তারা বলছে যে এরকমভাবে এত উঁচু সুদের হার দিয়ে আসলে ব্যবসা করা সম্ভব না, বিশেষ করে আপনার ছোট মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি আপনি বাজারের উপর ছেড়ে দেন, বাজার নির্ধারণ। তো এখন তারা বাজারের উপর ছেড়ে দিচ্ছে, এটা এখন শুরু হবে। এটার আবার ফলাফল দেখতে অনেক দিন সময় লাগবে। আরেকটা বিষয়, শুধুমাত্র তো আপনার সংকোচনশীল মুদ্রানীতি দিয়ে আপনার মূল্যস্ফীতির চাপ কমানো যাবে না। এইটার সাথে আপনার যে রাজস্ব নীতি আছে, সেই রাজস্ব নীতিটাও যদি সংকোচনশীল না হয় তাহলে এটা কাজ করবে না। রাজস্ব নীতি যদি আমার হয় যে আমি প্রশাসনিক ব্যয় যা ছিল তাই করে চলেছি, পরিচালন ব্যয় যা ছিল তাই করে চলেছি। উনি বলেছেন যে সরকারের আকার এত বাড়ছে, এত মন্ত্রণালয়, এত সরকারি কর্মকর্তা কর্মচারী, তারপরে আবার তাদের কিন্তু বেতন ভাতা এই দুর্মূল্যের সময় কিন্তু বেড়ে চলেছে, অন্যদের বাড়েনি, মেলাতে পারছে না। তো সরকারের পরিচালনা ব্যয় তো কমছে না। তো রাজস্ব নীতিটা কিন্তু রাজস্ব নীতি সংকোচনশীল মুদ্রানীতির সাথে মিল খাচ্ছে না। এটার দুইটা দ্বান্দ্বিক অবস্থার ফলে এই পলিসি কাজ করবে না। দুটা তো সিনক্রোনাইজ হতে হবে একসাথে। তৃতীয় আরেকটা, সেটা হচ্ছে যে আমার যে বাজারের ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনার বিষয়, সেটাও তো ঠিকমতো কাজ করছে না। বাজার তো একটা ডিস্টর্টেড মার্কেট। এখানে কারা করছে? দু একজন প্লেয়ার, আমদানির ক্ষেত্রে দু একজন, তারা এটা নিয়ন্ত্রণ করছে বাজারটাকে। অভ্যন্তরীণভাবে যে সমস্ত পণ্য উৎপাদন হয় সেখানেও একটা সিন্ডিকেট কাজ করছে। তো বাজার তো আমার কাজ করছে না। সুতরাং এই তিনটা জিনিস যদি একসাথে না কাজ করে তাহলে মূল্যস্ফীতি কমানো যাবে না। তো সেই জন্য প্রথম কাজ যেহেতু মূল্যস্ফীতির চাপ কমিয়ে মানুষকে একটু স্বস্তি দেওয়া, সেটার জন্য কাজ করা।
এবং এটার জন্য করতে যে ওই যে আপনার সরকারের পরিচালন ব্যয়, সরকারের কাটছাঁট, প্রকল্প কাটছাঁট করতে হবে, প্রাধিকার ভিত্তিতে করতে হবে। কিছু প্রকল্প এখন বাদ থাকুক, আমরা তো অনেক প্রকল্প করেছি, অপ্রয়োজনীয় প্রকল্পও করেছি যেটা এখন দরকার নাই। হ্যাঁ, অবকাঠামো খুব দরকার। অবকাঠামো হলে আপনার সময় বাঁচে, যাতায়াত নির্বিঘ্নে হয়, এখানে বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে, কিন্তু সব কিছুই না, সব প্রকল্পই কিন্তু দরকার ছিল আমার। এখন আমরা কর্ণফুলী টানেলের কথা বলি, সেখানে যা মানে সেটার যে রিটার্নটা, সেটা কবে কখন আসবে, কিভাবে আসবে সেটা জানি না। তারপরে আপনার যে পদ্মা ব্রিজের উপরে যে রেল, সেটা কি এখনই দরকার ছিল? 70,000 কোটি টাকার উপরে। তো ওই রকম ব্যয়গুলির মধ্যে আমাকে লাগাম টেনে ধরতে হবে, এবং সেটা করতে যে যদি আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমও হয় সেটাই করতে হবে। কিছু সময় ধরে 1 বছর, 1.5 বছর, 2 বছর আমাকে কম প্রবৃদ্ধি, কিন্তু মূল্যস্ফীতির চাপ কমানো, এটাই হবে লক্ষ্য। এবং এটার একটা সুযোগ, সামনে বাজেট আসছে, তো সেখানে বাজেটে আমার কি হয় যে বাজেটে আমরা একটা বাজেট ঘাটতি রাখি। বাজেট ঘাটতি 5% কাছাকাছি রাখা হয়, এই বছর 5.2%, যদিও আমরা পুরোটা আমরা খরচ করতে পারি না। এবার আরও কম রাখানোর 4% রাখলেও, 4-4.5% রাখলেও কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ আমি যেটা বলছি যে আমাকে খরচ কমাতে হবে, অর্থাৎ বাজারে যে ইনফ্লেশনারি যে জিনিসগুলা, যেটা ফ্যাক্টর কাজ করে অর্থের প্রবাহ, সেটা কমিয়ে আনতে হবে। তারপরে আপনাকে অন্যান্য দিকে যে আমি বিনিয়োগ বাড়াবো কিভাবে, তারপর সেই স্ট্র্যাটেজিটা এখন হচ্ছে ইমিডিয়েট। এবং এই ইমিডিয়েটটা করতে যে ওই যে অর্থের যোগান করতে হবে, সমাজের সুরক্ষাতে ব্যয় বাড়াতে হবে। আমি আসছি আপনার কাছে ফাইনাল রাউন্ড, সো 5 মিনিট করে দুজনের জন্য কনক্লুডিং রিমার্কস। হ্যাঁ, না অ্যাকচুয়ালি উনি চমৎকারভাবে বলেছেন। আমি মনে করি যে সরকার যে করছে না, চেষ্টা করছে, কিন্তু এত বেশি প্রকল্প নিয়ে ফেলা হয়েছিল, যেটা আমি মনে করি যে মারাত্মকভাবেই এটা ক্ষতিকারক হয়েছে অর্থনীতির জন্য। এবং খুব বেশি দরকার ছিল আমাদের ঢাকা চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি নজর দেওয়া, সেটা কিন্তু আমরা সেভাবে দিতে পারি নাই। বরং আমরা যেসব দিকে নজর দিয়েছি, যেমন রেলের কথা বললেন, পদ্মা সেতুতে, সেটা একটা বড় ধরনের প্রশ্ন যে এগুলো পরে করলেও হতো, এবং বেশি দরকার ছিল অর্থনীতিতে ইমিডিয়েটলি যে বেনিফিটটা পেতে পারতাম আমরা ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে করে, কিংবা এখানে বিনিয়োগ করে, এখানকার রেলটাকে, সরকার রেলের জন্য অনেক ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু দেন এগেইন ম্যানেজমেন্টের যে ক্রাইসিস, যার জন্য রেলের মধ্যে দুর্ঘটনা অনেক বেড়ে যাচ্ছে, এগুলা কিন্তু একটা মারাত্মক রকমের ইঙ্গিত করে যে আমরা তাহলে কি চালাতে পারছি না, আমরা কি তাহলে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছি। রাষ্ট্রের কিন্তু ক্যাপাসিটির উপর প্রশ্ন আসছে, এটা মারাত্মক রকমের ব্যাপার আমি মনে করি, নজর দেওয়া দরকার। এবং আপনার অপব্যয়কে অপরাধ হিসেবে দেখা উচিত। চীনের লৌহ মানবী নামে যে লেডি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, চীনে তো বেশিরভাগ শিল্প কিংবা ব্যবসা সরকারি নিয়ন্ত্রণে, বিদেশিদের ছাড়া। সেখানে আয়রন লেডি বলছিলেন স্টেট ওন এন্টারপ্রাইজকে যে কম্পিট অর পেরিশ, একটা পয়সাও দেবো না যদি কম্পিট করে আনতে না পারো। যার জন্য চীনের রাষ্ট্রায়ত্ত ওয়াসা স্টেট লেভেলের বাংলাদেশে এসে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে কাজ করেছে, এখনও আছে। তারা কম্পিট করে, গ্লোবালি কম্পিট করে আসছে। আমাদের দেশের কোনো সরকারি মালিকানাধীন কর্পোরেশন বাইরে কোনো কাজ করেছে? ইন্ডিয়ানরা করেছে। ইন্ডিয়ান রেলওয়ে বাংলাদেশে ঢাকা চেন্নাই রাস্তা করেছিল, ইরকন নাম, ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন। আমাদের কিন্তু এসব অভিজ্ঞতা ছিল, এই পাওয়ার হাউসে আমাদের ভালো অভিজ্ঞতা ছিল বাংলাদেশে, কিন্তু তাদেরকে সেভাবে গড়ে তোলা হয়নি। আমাদের গ্যাস উত্তোলনে অনেক ভালো অভিজ্ঞতা ছিল, সেটাকে কিন্তু ইনভেস্ট করে নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করার আমরা চেষ্টা করি নাই জাতিকে শক্তিশালী করার জন্য। আমার মনে আছে বাখরাবাদ গ্যাস যখন করা হয়, টোটালি নিজের টেকনোলজিতে, নিজের লোক দিয়ে, নিজের কন্ট্রাক্টর দিয়ে ঢাকা চট্টগ্রামের এই পাইপ লাইনটা করা হয়েছিল। তখন গ্লোবালি বলা হচ্ছিল কি করে পারলো এরা, এটা কর্ণফুলীর নিচে দিয়ে পাইপলাইন নিয়ে গেছে, যেগুলো যে ইউরিয়া ফার্টিলাইজারকে দিয়েছিল। তার মানে এই যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জাতীয় নেতৃত্বকে আমরা, এইসব নেতাদের কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারপরেও ন্যাশনাল লিডারদের কিন্তু আমরা হত্যা করেছি, রক্তাক্ত ইতিহাস। আজকে যে সরকার, আমার মনে হয় যে সরকারের জন্য এই বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অপচয় হ্রাস করা। সরকার করছে কিন্তু, যেমন গাড়ি ঘোড়া কেনা বন্ধ রেখেছে এখন পর্যন্ত, ইত্যাকার সরকার চেষ্টা করছে, বাট এটা যথেষ্ট নয়। অনেক বড় রকমের সংস্কার কিন্তু দরকার। অনেক বড় পরিবর্তন ছাড়া বস্তুত টোটকা ঝাড়ফুঁক দিয়ে কিন্তু এই সমস্যা কিংবা এই থেকে আমরা বেরোতে পারবো না। ফলে দুর্নীতিকে রাষ্ট্র টেনে ধরা,
আর যেই সব লোকদেরকে ব্যাংক দিয়েছেন চোখ মুখ বন্ধ করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা যে ক্ষতি করছে এই ক্ষতি কিন্তু সরকার সামলাতে পারবে না যদি বড় রকমের ব্যবস্থা দিয়ে না নেওয়া হয়। ফলে আমার মনে হয় যে আমাদেরকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে পরিবর্তনের কোনো বিকল্প নাই, আমি বলবো চেঞ্জ অর ডাই। ডক্টর ফাহমিদা খাতুন, উনি যেখান থেকে বলছেন বারবারই জোর দেওয়ার চেষ্টা করছেন এবং আমিও সেই একমতই যে আসলে আমাদের যে পরিবর্তন সেটা কিন্তু গোড়ায় হাত দিতে হবে। এখন কি হয়েছে দেখেন, রাজনীতি এবং অর্থনীতি একাকার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই রাজনীতি ছাড়া অর্থনীতি হয় না, কিন্তু সেটা কিভাবে? আপনার দেশ পরিচালনার জন্য একটা রাজনৈতিক দর্শন থাকবে, অর্থনীতি পরিচালনার জন্য একটা রাজনৈতিক দর্শন থাকবে যে আমি অর্থনীতিটাকে সংখ্যাগতভাবে কোথায় দেখতে চাই, যে আমি জিডিপি প্রবৃদ্ধি কী করব, কত মানুষকে কর্মসংস্থান দিব, কত মানুষে আমার পার ক্যাপিটাল মাথাপিছু আয় কেমন হবে ইত্যাদি একটা সংখ্যাগত বিষয় থাকে। আরেকটা হচ্ছে যে দর্শনগত, যে আমি সমাজের যে বৈষম্য সেটা ঘুচাবো, এইগুলোই। হ্যাঁ, এটাই হচ্ছে, এবং এটা কিন্তু আমাদের সংবিধানেও সেটা বলা আছে যে ন্যায়, বন্টনগত ন্যায়, সব ধরনের ন্যায্যতার কথা বলা আছে। কিন্তু এখন যে এই যে রাজনীতির অর্থনীতিকে এত একটা কুক্ষিগত করে ফেলেছে, এটা কিন্তু সিস্টেম্যাটিক্যালি হয়েছে। এটা একদিনের বিষয় না, অনেক দিন থেকেই। তো এই অনেক দিন হতে হতে কি হয়েছে যে একটা সময় কি হচ্ছে, আমরা বলতাম যে রাজনীতিবিদরা আস্তে আস্তে ওনারা যাচ্ছে এবং আস্তে আস্তে ওনারা ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। তারপরে আবার কি হলো, ব্যবসায়ীরা আবার রাজনীতিতে চলে গেল, কারণ কি তাদের ব্যবসাকে প্রোটেকশন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কি এই সব মিলেমিশে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তারা সব মিলেমিশে যখন আপনার পলিসি মেকিংয়ের জায়গায় আসে, তখন এমন ধরনের নীতিগুলো নির্ধারিত হয় যেটাকে টোটালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ তাদের নিজেদের যেখানে সুবিধা হবে সেইখানে, যেই ইন্ডাস্ট্রিতে ভর্তুকি দিতে হবে সেটা করবে, যেখান থেকে কর ছাড় করতে হবে সেটা তারা করবে, যেখান থেকে আপনার ধরেন যখন এই যে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা মজুরির জন্য আন্দোলন করে, তখন তাদেরকে কিভাবে দাবিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হবে কারখানায়, সেটাও তারা নির্ধারণ করে থাকেন। এই যে একটা সংস্কৃতি, যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো এই যে ব্যবসার সাথে মিলেমিশে হয়ে, আমরা যে বলি যে অন্য অন্য অনেক দেশে যেগুলোর উদাহরণ আমরা ভালো উদাহরণ মনে করি না, যে অলিগার্ক তৈরি হয়ে গেছে। একটা সময় সরকারের আনুকূল্যেই এই অলিগার্কগুলি তৈরি করা হয়েছে, কিছু সুবিধা দিয়ে, সরকারের বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন ধরনের লাইসেন্স এগুলো দিয়ে, এবং তারা এই সুবিধা পেতে পেতে এত বড় হয়েছে যে এখন তারাই আবার সরকারকে নিয়ন্ত্রণ করছে। সরকার যেন মনে হচ্ছে যেন তাদের কাছে একটা অসহায়ের মতো, তারা কিছু বলতে পারছে না, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এই অবস্থাটাকে বের হয়ে আসতে হবে। মানুষ দেখতে চায় যে সরকারের অর্থাৎ রাষ্ট্রের একটা ক্ষমতা আছে। রাষ্ট্রের ক্ষমতা শুধু আপনার কিভাবে একটা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করবো সেটা না, কেউ কিছু বলল বা লিখলো তখনই আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনি ধরে নিয়ে যাবেন, সেখানেই সরকারের রাষ্ট্রের ক্ষমতা, সেটা না। রাষ্ট্রের ক্ষমতা সেখানেই দেখাতে হবে যেখানে আপনার দুর্নীতি হবে, যেখানে আপনার যে অপচয় হচ্ছে, যেখানে আপনার এই যে একেবারে লুটপাট হচ্ছে, সেইখানেই রাষ্ট্রের ক্ষমতাটা দেখতে চায় মানুষ। এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য, মানুষ আস্থা পায় না। উনি একটা কথা বলেছেন যে মানুষ ভোট দিতে আর যেতে চায় না, কারণ তার ভোট দেওয়া আর না দেওয়া ফলাফল নির্ধারিত। তো এই যে অর্থাৎ মানে কি হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে আমরা বলি প্রতিযোগিতা থাকতে হয়, বাজারে প্রতিযোগিতা থাকতে হয়, তাহলে কিন্তু পণ্যের মান বাড়ে, পণ্যের গুণগত মান, পণ্যের সরবরাহ সবই বাড়ে, দামের ক্ষেত্রে। সেই রকম কিন্তু রাজনীতির ক্ষেত্রেও প্রতিযোগিতা থাকতে হয়। রাজনীতিতে প্রতিযোগিতা না থাকলে চেক ইন ব্যালেন্স হবে না। আমি যদি সবাই আমি একইভাবে গুণগান, আমরা তিনজনই একই সুরে কথা বলছি, কেউ কারণ না, এখান থেকে কি আমার সামনে এগুনোর পথ থাকবে? আমি তো কমপ্লিসেন্ট হয়ে বসে আছি যে সবই আমি ভালো করছি, আর কোথায় যাব, একটু আধটু এদিক সেদিক করলাম। কিন্তু আমাদের একটু আধটু এদিক সেদিক করলে হয় না, এখন দরকার সার্জারি। আপনার কসমেটিক চেঞ্জ দিয়ে কিছু হবে না। সার্জারিটা সেটা হচ্ছে যে এই যে সংস্কার, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালীকরণ করতে হবে, সেখানে অটোমেশন, প্রযুক্তির কথা বলছি, কিন্তু প্রযুক্তি তো আবার মানুষই চালায়, তো সেই মানব সম্পদটাকে দক্ষ করতে হবে এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। সেই জবাবদিহিতাটা প্রতিষ্ঠানে হবে না যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক জবাবদিহিতাটা না থাকবে।
আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আমি শেষ করছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায়, দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সংকটের আলোচনা করতে গিয়ে সমাধান হিসেবে সুশাসনের কথা ওনারা বলেছেন যে সংস্কার করতে হবে, বহুল আলোচিত শব্দ কিন্তু পরিত্যাজ্য শব্দ বাংলাদেশে। ওনারা বলছেন যে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে, সার্জারি করতে হবে, ব্যাপক পরিবর্তন দরকার এবং এখনই করতে হবে, না হলে কখনো নেই। কেন বলছেন? আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম। ওনারা বলছেন যে বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে আমাদের অর্থনীতি। এগুলো ওনাদের কথা, আমার কথা না একটাও। এবং মানুষের যে আস্থার সংকট, সেই আস্থার সংকটটা অর্থনীতিতেও আছে, রাজনীতিতেও আছে, যে কারণে মানুষ এখন ভোট দিতে যায় না ওনারা বলছেন। এবং ভোট দিতে যায় না কেননা সেখানে ভোটের ফলাফল নির্ধারিত, প্রতিযোগিতা নেই। একইভাবে প্রতিযোগিতা নেই অর্থনীতিতেও, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে সব কিছু। এবং তার ফলাফল হিসেবে এখন মানুষ ভুক্তভোগী, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য লাগামহীনভাবে বাড়ছে, বিদ্যুৎ জ্বালানির মূল্য বাড়ছে, কর্মসংস্থান নেই, সব মিলিয়ে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে। সব মিলিয়ে যে উন্নয়নের গল্পগাথা এতদিন ধরে আমরা শুনলাম, তার সুফল কী সেটা এখন দেখা যাচ্ছে না। এবং একটা ফাঁকা অবস্থা, ফাঁকা চিত্র আমাদের সবার সামনে ফুটে উঠছে। অনেকেই মনে করেন যে আমরা সমাধানগুলো বের করতে পারবো, কিন্তু এই যে সমাধানগুলো ওনারা বলছেন সেটা কিন্তু সুসময় যখন ছিল, যেই সুসময়কে সরকারের দিক থেকে বলা হয়েছে অর্থনীতিবিদরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ মোটামুটিভাবে মেনে নিচ্ছিলেন, সেই সময়ে করা হয়নি। কিন্তু এখন যখন সবচেয়ে খারাপ অবস্থা, তখন যে সেটা করা হবে সেরকম লক্ষণও কিন্তু স্পষ্ট নয়। কাজেই পরিস্থিতিটা কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আছে মনে হয় না, কিন্তু তারপরেও যে কোনো পরিস্থিতিকে বেরোবার সুযোগ থাকে সদিচ্ছা থাকলে। সেই সদিচ্ছা আমরা দেখতে পাবো কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।